হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের সাধারণ গণিত লাইভ সেশনে। আমি তৌহিদ স্যার, তোমাদের তৌহিদ একাডেমিতে অষ্টম অধ্যায় অর্থাৎ নবম দশম বা এসএসসির সাধারণ গণিতের জ্যামিতির অষ্টম অধ্যায় জ্যামিতির বৃত্তের পর্ব 2-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এই মুহূর্তে যারা জয়েন করেছো তারা আমাকে একটু জানাও, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা বা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। একটু জানালে আমি তোমাদের এই ক্লাসটি নিতে স্বাচ্ছন্দ্য ফিল করব। গত সপ্তাহে তোমরা আমার লাইভ সেশনে এই অষ্টম অধ্যায় জ্যামিতির পর্ব 1-এ ক্লাস করেছিলে। আজকে আমি চেষ্টা করব যে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা আমি বোর্ডে অলরেডি লিখেছি, তোমরা একটু দেখতে পারো। আমি বোর্ডে লিখেছি যে অষ্টম অধ্যায়ের পর্ব 2-কে আমি উপপাদ্য 20, 21, 22 এই তিনটি উপপাদ্য এবং এই তিনটি উপপাদ্যের সাথে আমাদের যে একটি অনুশীলনী আছে 8.2 অনুশীলনীতে টোটালি যে 5টি এক্সট্রা আছে, এর মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন বোর্ডে 1 এবং 4 এই দুইটি এক্সট্রা বেশি বেশি বোর্ডে এসেছে। তাছাড়াও এখানে 2 নম্বর যে এক্সট্রা আমি লিখেছি এটিও কিন্তু অনেক বোর্ডেই তোমরা পেয়ে থাকবে। আমি একটু তোমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছি। তোমরা কে কে আসো এই মুহূর্তে একটু আমাকে জানাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তোমরা অনেকেই জয়েন্ট হয়েছো দেখতে পাচ্ছি আমি। তোমরা তোমাদের মেন বইটি যদি কাছে থাকে, প্রিয় শিক্ষার্থীরা বা আমার সহকর্মী বা বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বা সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও এই ক্লাসটি এনজয় করতে পারেন, অর্থাৎ ক্লাসটি দেখতে পারেন। আমি অনেকেরই জন্য চেষ্টা করছি শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের এই করোনা পরিস্থিতিতে তাদের একটু সাহায্য, অর্থাৎ পড়াশোনার ব্যাপারটা একটু সাহায্য করার জন্য আমি একটু কয়েকটি গ্রুপে আমি এই পোস্টে একটু শেয়ার করে নিব, যার কারণে একটু সময় আমাকে দিতে হবে। একটু সময় দিলে আমার জন্য একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই জয়েন করেছেন এই মুহূর্তে বা অনেকে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। আমি এই ক্লাসটি কয়েকটি গ্রুপে একটু আপলোড অর্থাৎ শেয়ার করার চেষ্টা করি। তাছাড়াও তোমরা বিভিন্ন গ্রুপে বা তোমরা বিভিন্ন ফ্রেন্ডদের এই ক্লাসটি শেয়ার করে দাও, তাতে তোমাদের সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যারা এই মুহূর্তে এই অবস্থাতে ক্লাসগুলো হয়তো পাচ্ছে না বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, আজকের এই জ্যামিতি ক্লাসটি যদি বলতে হয় পর্ব 1 যদি তোমরা দেখে থাকো, পর্ব 1-এ আমি উপপাদ্য 17, 18, 19 তিনটি উপপাদ্য দিয়ে ওখানে 8.1 অনুশীলনীতে কয়েকটি এক্সট্রা ছিল যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আগে দেখিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় চেষ্টা করব যে এখানে এই তিনটি উপপাদ্য মধ্যে 20 নম্বর যে উপপাদ্যটি আছে, 20 নম্বর উপপাদ্যটি দেখো অনেক বোর্ডেই এসেছে। তোমরা যদি খুব ভালোভাবে একটু দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে উপপাদ্য 20 নম্বর যে একই চাপের উপর দণ্ডমান, আমরা যদি বলি একটি চাপ যদি ফিক্স থাকে ওই চাপের উপর দণ্ডমান আমাদের যে কেন্দ্রস্থ কোণ অবশ্যই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, বা বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। আমরা যেমন একদম সপ্তম শ্রেণী থেকে জেনেছি যে a+b² সূত্র বা a-b² সূত্র যেমন আমরা প্রয়োগ করেছি বা এখান থেকে যে অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, জাস্ট জ্যামিতিতেও কিন্তু আমাদের 20 নম্বর যে উপপাদ্যটি এটি মূলত এসএসসি লেভেলের উপপাদ্য। তোমরা যদি একটু দেখো 17, 18, 19 এই তিনটি উপপাদ্য কিন্তু ক্লাস 8-এর শিক্ষার্থীরা যারা আছো তাদের জন্য ক্লাসটি হয়েছে, বা নবম শ্রেণীতে যারা এই মুহূর্তে ক্লাসটি দেখবে তারা বুঝতে পারবে যে প্রথম যে পর্ব আমি একটু তোমাদের সামনে আলোচনা করেছিলাম এটি মূলতই ক্লাস 8 লেভেলের। কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের একটু কথা বলে আমি শুরু করতে চাচ্ছি। এই কারণে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার আপনি ক্লাস খুব দ্রুত শুরু করেন। আমি অবশ্যই দ্রুত ক্লাসটি শুরু করার চেষ্টা করছি। যারা এই মুহূর্তে ক্লাসটি দেখবে তাদের জন্য অবশ্যই আমার এই ক্লাসটি যে ইম্পর্টেন্স আছে সেটি নিঃসন্দেহে তোমরা উপলব্ধি করতে পারবে। তোমাদের 8.2 অনুশীলনীতে
দেখো এখানে অনুসিদ্ধান্ত 4 এবং 5 দুইটি অনুসিদ্ধান্ত আছে। এই দুইটি অনুসিদ্ধান্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত। তোমরা যদি বোর্ডের প্রশ্ন দেখো বা তোমাদের মেন বই ছাড়াও বিভিন্ন টেস্ট পেপারে যদি দেখো, সেই ক্ষেত্রেও দেখবে যে এই দুইটি অনুসিদ্ধান্ত এমসিকিউ টাইপের আসে, যে আমাদের উপচাপে অন্তর্লিখিত কোণটি আমাদের স্থূলকোণ হয়, আর অধিচাপে অন্তর্লিখিত কোণটি সূক্ষ্মকোণ হয়, বা এগুলোর কিন্তু প্রমাণ থাকে। এগুলো কেন হয় আজকে আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাছাড়া আমি বলেছি যে 20 নম্বর যে উপপাদ্য, এই 20 নম্বর উপপাদ্যটি আমাদের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণটি কিন্তু খুবই ভালো করে জানতে হবে। সেই ক্ষেত্রে চাপ কিন্তু ঠিকই রাখতে হবে। তোমরা যদি উচ্চতর গণিতেও এই উপপাদ্যটি ব্যবহার করতে চাও 20 নম্বর, সেটি কিন্তু অবশ্যই ওখানে কাজে লাগে। তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করতেছো, হায়ার ম্যাথে 10 নম্বর যে উপপাদ্য বা ব্রহ্মগুপ্তের উপপাদ্য বা টলেমির উপপাদ্য, যেটি তোমরা বিবেচনা করো না কেন, তোমরা অবশ্যই ওখানে দেখতে পাবে। আমি অ্যাকচুয়ালি তোমাদের হয়তো বলতে পারো যে স্যার আপনি ক্লাস শুরু করেন। আমি এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্যই মূলত একটু সময় নিচ্ছি। আমাকে একটু সময় দিলে খুব ভালো হয়। সময় অবশ্য তোমরা দিচ্ছ। তাছাড়াও আমি চেষ্টা করছি যে তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছেও যদি শেয়ার করো, অবশ্যই তোমাদের এটি তাদের জন্য অনেক বেটার হবে। ওকে, তাহলে আসো এখন আমি মেন বইয়ে তোমাদের যদি বলতে চাই যে কেন্দ্রস্থ কোণ কি এবং বৃত্তস্থ কোণ কি, এটি আমাদের প্রথম কথা হচ্ছে, এটি আমাদের জানতে হবে। একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কি। আমাদের ও কেন্দ্র বিশিষ্ট আমাদের ইচ্ছা মতো কিন্তু একটি বৃত্ত আঁকলাম। আমরা বৃত্তটির নাম আমরা অবশ্যই দিব। সেই ক্ষেত্রে তোমরা অনেকেই জয়েন করেছো। মোহাম্মদ আলমগীর কাদরি এই মুহূর্তে তোমাকে দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছো। আমি তোমাদের সবার সালামের উত্তর দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। তানভীর রহমান, তুমি কন্টিনিউয়াসলি আমার সাথে সংযুক্ত আসো। আচ্ছা, হাসান মাহমুদ, তোমাদের অনেককেই আমি দেখতে অর্থাৎ ক্লাসে আমি দেখতে পাচ্ছি। আজকের ক্লাসটি আমাকে একটু যদি আজকে ক্লাসটির ক্ষেত্রে তোমরা যদি আমাকে একটু হেল্প করো, অর্থাৎ আমার ক্লাসটি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা বা আরেকটু হেল্প নিতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা আমাকে একটু জানাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ অনেকেই তোমরা আসো, জয়েন করেছো, অনেকেই তোমরা আসো, আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও আমি একটু ক্লাসটা তোমাদের সামনে ঠিক করে নেওয়ার জন্য মূলত সময় নিচ্ছি। তো লক্ষ্য করো, আমরা কিন্তু একটি বৃত্ত এঁকেছি। এই বৃত্তের কিন্তু বিভিন্নভাবে নামকরণ করতে পারি, বাট মনে করো আমরা এই বৃত্তকে ছেদ করে যাই এমন একটি সরলরেখা, মনে করো পি কিউ আঁকলাম। আমরা পি কিউ একটা সরলরেখা আঁকলাম। এই পি কিউ সরলরেখা একটু যদি লক্ষ্য করো, দেখো আমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে আমি ধরে নিলাম এখানে বি আর সি বিন্দুতে ছেদ করেছে। আর আমরা ও কেন্দ্রবিষ্ট বৃত্তে যদি আমরা এখানে এ একটি বিন্দু দিই, সেই ক্ষেত্রে দেখো এখানে এ আমাদের সুবিধা মতো একটি বিন্দু দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানেও যদি আমরা একটা ডি বিন্দু নিই, সেই ক্ষেত্রে আমরা দুইটি চাপ পাচ্ছি। অর্থাৎ কোনো বৃত্তকে যদি একটি সরল রেখা ছেদ করে, আচ্ছা ফাহিম, মাহতাব, তাসফির, অল ক্লিয়ার স্যার, মাহমুদ জামে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার স্যার অল আর পৌলি বাড়ি, থ্যাংক ইউ। আমি সবাইকেই সবার কমেন্টসই দেখতে পাচ্ছি। এমডি তানভীর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা অনেকেই জয়েন করেছো। আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ থেকে শৌকত দাস মজুমদার। মুগ্ধ আছো স্যার। সুরাইয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। রবিউল ইসলাম, সবাইকে মোটামুটি না, সবাইকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আসো, আমি যেটি বলতে যাচ্ছিলাম যে ও কেন্দ্রবিষ্ট এ বি ডিসি, এখানে ডি দিয়েছি, আমি এখানে সি দিয়ে দিই তাহলে বেটার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রবিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত। তো সেই ক্ষেত্রে পি কিউ একটি সরলরেখা আমাদের ও কেন্দ্রবিষ্ট বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করে চলে গেছে। তাহলে আমরা এখান থেকে আমরা দেখো বিডি, আমরা অবশ্যই এটি কি লিখতে পারবো, বিডি একটি আমরা জ্যা বলতে পারবো, তাই না?
এই জ্যা কি করছে দেখো তো, এই জ্যাটি কিন্তু দেখো বিসিডি একটি চাপ, এই চাপটি আমরা বলবো উপচাপ, ছোট চাপে আমাদের বিভক্ত করছে, এটা একটু উপচাপ, দেখো ছোট্ট একটি চাপ। আবার দেখো উল্টা, আমরা এই চাপ বাদে যদি আমরা এখান থেকে যদি একটা চাপ চিহ্নিত করি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো বিসিডি একটি আমি উপচাপ দেখিয়েছি। আর এই দিক থেকে যদি আমি চাপটা একটু বিবেচনা করি দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিএ ডি, এটি কিন্তু দেখো অধিচাপ। ওকে, তাহলে আমরা দুইটি চাপ পাচ্ছি, আমাদের একটি উপচাপ আরেকটি অধিচাপ। উপশহর বা উপজেলা ছোট, শহরের তুলনায় ছোট। তো আমরা সম্পূর্ণ বৃত্তের পরিধি থেকে যখন আমরা সামান্য অংশ নিয়ে আমরা কিছু দৈর্ঘ্য তৈরি করব, আমরা যদি এই বিসিডিকে যদি একটু সোজা করে লিখতাম তাহলে হয়তো সরলরেখাটা এমন হতো, বি হয়তো সি, এখানে ডি হতো। আর বি এ ডি, এই চাপটি দেখো অনেক বড় চাপ, এই চাপটি দেখো আমরা এখানে দিতে পারি, দেখো বি এ আমরা ডি একটি চাপ দিচ্ছি, তো দুইটি চাপ, অর্থাৎ আমরা যদি এখানে বি সি ডি এই চাপ যেটা আমরা উপচাপ বলছি, এর সাথে যদি আমরা বিএডি এই চাপ আমরা যদি যোগ করি, দুইটি চাপ, অর্থাৎ একটি উপচাপ আর একটি অধিচাপ। খেয়াল করো, উপচাপ আর এখানে আমি একটু বলে দিতে চাই যে অধিচাপ, এই দুইটি যদি যোগ করা হয়, উপচাপ আর অধিচাপ আমরা যোগ করলে আমরা পাবো দেখো পরিধি বা বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য, তাই না? নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো, এখান থেকে আমরা যখন অধিচাপ বা উপচাপ পাচ্ছি তখন কিন্তু আমরা বলছি কি এই উপচাপ আর অধিচাপ একত্রে করে আমরা কিন্তু পাই, মনে রাখবে, পরিধি। ওকে, এবং আমরা একটি চাপকে দেখো বিসিডি এবং বিএডিকে আমরা সুনির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমাদের কোন একটি বৃত্ত ব্যাপারটি যদি জানতে হয়, পঞ্চম শ্রেণী থেকে কিন্তু তোমরা জেনে আসছো যে বৃত্তের যদি বলা হয় যে একটি বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, এগুলো অবশ্যই আমাদের আগে ভালো করে জানতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটি জ্যা আমাদের বৃত্তকে দুইটা অংশে ভাগ করছে, একটি উপচাপ একটি অধিচাপ। এমন যদি হয় এই বিডি চাপটি যদি কেন্দ্র দিয়ে চলে যেত, তাহলে কেন্দ্রগামী আমরা জ্যাকে কি বলে থাকি? কেন্দ্রগামী জ্যাকে অবশ্যই আমরা বলি, কেন্দ্রগামী জ্যাকে বলা হবে যে আমাদের বৃহত্তম জ্যাকে আমরা বলবো ব্যাস, আমরা বৃহত্তম জ্যাকে সাধারণত ব্যাস বলে থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমার মনে হয় ক্যামেরাটা একটু সরে যাচ্ছে, মেবি একটু একটু ঠিক করে নি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কত পেজ? আচ্ছা, তোমরা দেখো উপপাদ্য 20, 21, 22 এবং এই তিনটি উপপাদ্য দিয়ে যদি তোমাদের আমি বলতে চাই 158, 159, 160, 158 থেকে পেজ একজন লিখেছো, পেজ কত? পেজ 158 থেকে 159 পেজ। এই পেজ থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, আমার দৃঢ় বিশ্বাস সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, দেখো তাহলে আমরা দুইটি চাপ থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখো দুইটি চাপ থেকে আমরা সংযুক্ত করলে কিন্তু আমরা একটা পরিধি পাচ্ছি। পরিধিটা দেখো দুইটা চাপের সমন্বয়ে। এখন যদি এমন হয় এই চাপটি, আমি বলেছি যে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যদি আমাদের এই জ্যাটি গমন করতো, পি কিউ, দেখো আমাদের যদি পি কিউ সরলরেখাটি যদি আমাদের কেন্দ্রগামী হতো, এ এখানে সি, এখানে এখানে সরি এখানে বি দিয়েছি, আগের চিত্রের মতো বি সি আমি ডি দিলাম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে চাচ্ছি দেখো অর্ধবৃত্ত, আমরা সেক্ষেত্রে বলছি দেখো অর্ধবৃত্ত। তাহলে আমি কেন অর্ধবৃত্ত আঁকছি সেটিও আমাদের জানার বিষয়। অর্ধবৃত্ত, দেখো অর্ধবৃত্তটা হচ্ছে আমরা দুইটি চাপ কিন্তু সমান হচ্ছে। এখানে কি কি চাপ খেয়াল করো, বি এ ডি একটি চাপ, এই চাপটি, আবার এখানে দেখো আরেকটি চাপ, দেখো বিসিডি। অর্থাৎ কোনো বৃত্তে যদি দুইটি চাপ পরস্পর সমান হয়, কোনো বৃত্তে দুইটি চাপ যদি পরস্পর সমান হয়, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সেটি কিন্তু অর্ধবৃত্ত হয়ে যাবে। আমি খুব সম্ভবত তোমরা যদি একটু দেখো,
বোর্ডটা মনে হয় একটু সরে যাচ্ছে, আমি বোর্ডটা একটু ঠিক করার খুব চেষ্টায় আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু সময় দিও। তাহলে দেখো, আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে কিন্তু উপচাপ এবং অধিচাপের ব্যাপারটি আমরা বলবো না। অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু এক সমকোণ, এটা কিন্তু তোমরা যদি সপ্তম শ্রেণীতে সম্পাদ্য এঁকে আসো তাহলে দেখো, আমরা এখানে যখনই সি এর সাথে বি সংযুক্ত করছি, দেখো সি এর সাথে ডি সংযুক্ত করছি, তখন কিন্তু এখানে 90 ডিগ্রি তৈরি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বা আমি যদি বি এর সাথে এখানে এটা এখানে দিই, এ বিন্দুটা যদি এখানেও দিই, তাহলে খেয়াল করো এখানে আমাদের এই যে অর্ধবৃত্তস্থ কোণ এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। এটা মনে রাখবে যে উচ্চতর গণিতে তোমাদের 8.3 যে চ্যাপ্টারটি আছে, 8.3 লাস্টে যে সৃজনশীল আছে, দেখবা ওখানে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি আমাদের অর্থাৎ 4 সমকোণ হবে। বা আমরা অর্ধবৃত্তস্থ কোণ দেখো এক সমকোণ, এখানে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ বলতে বি এর ডি কোণ সমান 90 হবে, বা বি সি ডি কোণ এটিও কিন্তু 90 ডিগ্রি হবে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সমকোণ হবে। এটা অবশ্যই আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু দেখো, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। ওকে, তো আমি একটু কমেন্টস পড়ে নিই, তোমরা কে কি বলতে চাচ্ছ। আমি চেষ্টা করছি যে আমরা উপচাপ অধিচাপ আমরা একটি পেলাম, আবার দেখো এই চাপ অর্থাৎ এই জ্যাটি যদি কেন্দ্রগামী হয় তাহলে কেন্দ্রগামী জ্যাকে আমরা বলবো বৃহত্তম জ্যা। আচ্ছা স্যার, অর্ধবৃত্তের কোণে 90 ডিগ্রি হয় কিভাবে? আচ্ছা, এইটির প্রমাণ অবশ্যই তোমরা দেখো উপপাদ্য 22-এ আছে। উপপাদ্য 22 তোমরা যদি দেখো, তোমাদের মনে রাখতে হবে যে বৃত্তের মধ্যে যদি তুমি কোনো একটি ত্রিভুজ অঙ্কন করো, সেই ত্রিভুজটির একটি বাহু যদি ব্যাস হয়, কোনো একটি বৃত্তের অভ্যন্তরে যদি তুমি একটি ত্রিভুজ আঁকো, সেই ত্রিভুজটির একটি বাহু যদি ওই বৃত্তের ব্যাস হয়, যেমন দেখো বি এ ডি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো বিডি যে একটি রেখা, ত্রিভুজের একটি বাহু, এই বাহুটি কিন্তু দেখো আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কিন্তু ব্যাস, সুতরাং এটি কিন্তু সমকোণ হবে। আবার দেখো বিসিডি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো বিডি কিন্তু একটি বাহু, যেটিও কিন্তু হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস, সুতরাং আমাদের এই দুইটি ত্রিভুজ কী হবে? অর্ধবৃত্তস্থ আমরা কোণ পাবো। যে প্রমাণটি কিন্তু দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আছে, যদিও বা আমি তোমাদের আজকের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমি বোঝানোর চেষ্টা করছি, যার কারণে হয়তো 20 নম্বর উপপাদ্যটা তোমাদের যদি আগে করিয়ে দিই, সেই ক্ষেত্রে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এমডি তানভীর রহমান, তুমি বলেছো ইউটিউবে কখন লাইভ ক্লাস হবে? আমি তোমাদের এই ফেসবুক লাইভ ছাড়াও যদি বলতে চাই যে ইউটিউব লাইভ ক্লাস কন্টিনিউয়াসলি নেওয়ার চেষ্টা করব, তোমাদের জানিয়ে দেবো ইউটিউব লাইভের ক্লাসগুলো। হয়তো আমি অল্প কয়েকদিনের ভিতরে তোমাদের সাথে আমি ইউটিউব লাইভ ক্লাসে থাকার চেষ্টা করব। আচ্ছা রুমান তারেক স্যার, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিনারুল কান্তি ফল লিখেছো বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। আচ্ছা, এটি আমাদের বলতে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর না, আমাদের এটা একটু ক্লিয়ারলি বলতে হবে। বৃত্তের, তুমি লিখছো বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর, আমাকে বলতে হবে বৃত্তের পরিধিস্থ, তোমাকে বলতে হবে। আমরা যদি বলি বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ, যেমন দেখো পরিধির উপর বি এবং ডি এখানে বিন্দু ছিল, যখন আমি বিডি যোগ করেছি তখন দেখো একটা চাপ, আবার এদিকে একটা চাপ তৈরি হয়েছে। তুমি লিখছো, ট্রাই করেছো যে সংজ্ঞাটা লেখার। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আলতাফ হোসেন স্যার, রৈখিক যুগল কোণ। আচ্ছা রৈখিক যুগল কোণ, আলতাফ হোসেন বলেছো রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল, যুগল মানে জোড়া, আর রৈখিক মানে কি? একটি সরলরেখার অবস্থান করবে। রৈখিক যুগল কোণ অ্যাকচুয়ালি দেখো তোমরা এটি উপপাদ্য 17 নম্বরটা অবশ্যই বলছো রৈখিক যুগল কোণের ব্যাপারটি দেখো। আমি যদি তোমাদের বলতে চাই রৈখিক যুগল কোণের ব্যাপারটি একজন বলেছো, যার কারণে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমি একটু এটি মুছে দিই। ওকে, আমি অলরেডি তোমাদের যদি বলে 22 নম্বর উপপাদ্যে চলে গেছি এমসিকিউ এর জন্য, কিন্তু আমি অন্যান্য উপপাদ্যগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা এ ও বি, দেখো এ ও বি একটি সরলরেখা ছিল, ও বিন্দুতে একটি রশ্মি এখানে আঁকা হচ্ছে ও বিন্দুতে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। একটু খেয়াল করো যে এখানে এই কোণটি যদি আমি 40 ডিগ্রি ধরি, নিঃসন্দেহে তোমরা
এটা চিত্রে দেখতে পাচ্ছ যে বিও সিকোণ প্লাস আমরা যদি বলি এও সিকোণ সমান 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমাদের এখানে এও সিকোণের মান দেখো, আমি বলেছি কত 45 আমি ধরে নিয়েছি চিত্রে। তাহলে বিও সিকোণ প্লাস 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো বিও সিকোণ সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে বিও সিকোণের মান আমি পাচ্ছি দেখো, বলো তো 140 ডিগ্রি। তাহলে এই যে বিও সিকোণ এটিকে আমরা কিন্তু সরল কোণ বলতে পারবো, এটি মনে রাখবে, সরল কোণ। অর্থাৎ কোনো সরলরেখার উপরস্থ কোনো একটি বিন্দুতে যে কোণ তৈরি হবে এইটিকে আমরা কিন্তু সরল কোণ বলবো। বাট এই বিও এখানে আমরা এই কোণটিকে এভাবে বলতে পারবো, দেখো এ ও বি কিন্তু সম্পূর্ণ সরল কোণ বা 180 ডিগ্রি। ওকে, এখন এ ও সি কোণ খেয়াল করো, এ ও সি কোণ ও দেখো বিও সি কোণ কিন্তু দুইটি সন্নিহিত কোণ প্রথমে বলতে পারবো, দেখো দুইটি সন্নিহিত কোণ আমরা বলতে পারবো। যখনই সন্নিহিত কোণ বলতে পারবো বা এই দুইটি কোণকে আমরা বলবো রৈখিক যুগল কোণ। এই দুইটি কোণকে কিন্তু আমরা বলবো রৈখিক যুগল কোণ। এখন রৈখিক যুগল কোণ বলতে কি, রৈখিক মানে রেখায় অবস্থিত, আমরা বলতে পারবো রেখায় বলতে সরলরেখায় অবস্থিত। ওকে, রেখায় অবস্থিত মানে রৈখিক, আর যুগল মানে জোড়া, যুগল মানে যুগ্ন বা জোড়া, যেটা বলবা জোড়া বা যুগ্ন যেটা বলা হয়, এখানে আমরা রৈখিক যুগল কোণ। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এও সি কোণটাকে যদি এটাকে এভাবে 90 ডিগ্রির মতো নিয়ে ফেলতাম, লক্ষ্য করো এটা বিও সি কোণ। ওকে, তাহলে এই কোণটা আমার যখনই 90 ডিগ্রি হবে তখন তো এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তোমাদের উপপাদ্য 17 যদি দেখো, উপপাদ্য 17 লাস্টের কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে রৈখিক যুগল কোণ ওখানে আমাদের সমান ছিল, কারণ আমরা উপপাদ্য যদি দেখতে চাই, উপপাদ্য 17 তো এমন আকারে আমাদের ত্রিভুজ আঁকা অর্থাৎ বৃত্ত আঁকা হয়েছিল, আঁকার পর আমরা এভাবে প্রমাণ করার পর আমরা এই কোণ আর এই কোণ সমান পেয়েছিলাম, তখন বলেছিলাম কোণদ্বয় সমান, কিন্তু এটা রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই রেখায় যুগ্মভাবে দুইটি কোণ এবং যাদের পরিমাণ কিন্তু সমান ছিল, তাই না? এখানে দেখো আমরা যদি এখানে বিও সি কোণ সমান আমরা কিন্তু এও সি কোণ যখনই বলবো তখন এটি দেখো প্রাথমিক অবস্থায় তো 40 ডিগ্রি ছিল, কিন্তু এখন 40 ডিগ্রি না হয়ে এটা হয়ে গেল কিন্তু দেখো 90 ডিগ্রি। অর্থাৎ রৈখিক যুগল কোণ যখনই সমান হবে, অর্থাৎ একই রেখার কোনো একটি বিন্দুতে যদি দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, ওই সন্নিহিত কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে ওই কোণের মান কিন্তু হবে 90 ডিগ্রি, এবং এই দুইটি কোণকে কিন্তু রৈখিক যুগল কোণ বলা হবে। ওকে, মিনারুল কান্তিফল বইয়ের 1 নম্বর লাইন দেখো, অনেকে স্যার কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখন আসো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আমি বোঝানোর চেষ্টা করব। তবে এখন খুব সম্ভবত খারাপ আবহাওয়া হচ্ছে, আমার এখানে ঢাকাতে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আমি জানি না তোমাদের এই ক্লাসটি কন্টিনিউ করতে পারবো কিনা, ইলেকট্রিসিটির একটি ব্যাপার আছে এখানে। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এক সরল কোণ সমান 100, রৈখিক যুগল কোণ পরস্পর সমান। হ্যাঁ মিনারুল কান্তি পল তুমি বলেছো রৈখিক যুগল কোণ পরস্পর সমান হলেই কিন্তু আমরা সেটা সন্নিহিত কোণের কথা আমরা বলতে পারবো, দুইটা সন্নিহিত কোণ পরস্পর সমানের ব্যাপারটি চলে আসবে। আমি খুব সম্ভবত তোমাদের এই ক্লাসটি একটু ড্রপ করতে চাচ্ছি, কারণ আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি পরবর্তীতে আমি চেষ্টা করব, বা এখানে খারাপ আবহাওয়া বিরাজমান করছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি একটু থাকার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা। আমি সরি বলছি এই কারণে, এখন হয়তো আমার এই সিচুয়েশনে ক্লাস নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এখানে অনেক বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে, ওয়াইফাই হয়তো সমস্যা অর্থাৎ নেটের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে তোমাদের আমি চেষ্টা করব এখানে বৃত্তস্থ কোণ কী বা কেন্দ্রস্থ কোণ কী বা উপচাপে বা অধিচাপে যে কোণগুলো তৈরি হবে, কোণগুলোর মান কেন আমাদের স্থূল কোণ হবে বা সূক্ষ্ম কোণ হবে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমাদের। আমি এই ক্লাসে আর বেশিক্ষণ সময় দিতে পারছি না, তোমরা ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে এই পর্ব 2-এ আমি আরেকটু ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি আর সময় নিতে পারছি না, কারণ
এখানে আবহাওয়াটা একটু খারাপ এবং তোমাদের সবার সুস্থ এবং মঙ্গল কামনা করেই আমার এই ক্লাসটির ইতি টানতে হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা হতাশা হও না। আমি তোমাদের পরের ক্লাসে তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।